নিঝুম আবরাজের দুর্ঘটনার খবর শুনে আর ঠিক থাকতে পারে না। সাথে সাথেই সে ভীষণ অস্থির হয়ে ওঠে। কোনো উপায়ন্তর না পেয়ে সে দ্রুত দৌড়ে অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে। আসার সময় অবশ্য নিজের সাথে করে কিছু টাকাও নিয়ে আসে, যা আবরাজের মানি ব্যাগে ছিল। কারণ বাইরে চলার জন্য তো টাকার দরকার, আর নিঝুমের কাছে এই দেশের মুদ্রা অর্থাৎ পাউন্ড ছিল না। তাই তাকে বাধ্য হয়েই টাকাটা নিতে হয়। বাইরে এসে নিঝুম একটা ট্যাক্সি দাঁড় করায়। আজ আবহাওয়া ভালো হয়ে যাওয়ার আবারও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে, সেজন্য ট্যাক্সি পেতে তাকে কোনো বেগ পেতে হয় না। অতঃপর নিঝুম সেই ট্যাক্সির চালককে হাসপাতালের ঠিকানা বলে দেয়। অতঃপর তিনি রওনা দেয়। হাসপাতালে পৌঁছে নিঝুম দৌড়াতে দৌড়াতে লিফটে যায়। যিনি কল করেছিলেন তিনি বলেছিলেন আবরাজকে ৩ তলায় অ্যাডমিট করা হয়েছে। তাই নিঝুম লিফটে উঠে ৩ তলায় যাওয়ার জন্য বোতামে চাপ দেয়। এরপর ৩ তলায় পৌঁছে গিয়ে রিসিপশনের কাছে গিয়ে বলে, মিস্টার আবরাজ খান কোথায় অ্যাডমিট আছেন? আপনি কি ওনার বাড়ির লোক? হুম। কেবিন নাম্বার ৭০৩-এ চলে যান। ওনার চিকিৎসকের সাথে কথা বলে নেবেন। আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। নিঝুমের বুকটা ধক করে ওঠে। সে বলে, কিছু কি হয়েছে? যান, গেলেই জানতে পারবেন। নিঝুম অস্থির চিত্তে কেবিনের নাম্বার ৭০৩-এর দিকে যায়। ভেতরে ঢুকেই দেখতে পায় আবরাজের মাথায় ব্যান্ডেজ করা এবং সে হাসপাতালের বেডে শুয়ে আছে। নিঝুম দেখতে পায় আবরাজের জ্ঞান ফিরেছে। সে চোখ খুলেই আছে। নিঝুম আবরাজকে উদ্দেশ্য করে বলে, আপনি ঠিক আছেন তো? আবরাজ নিঝুমের দিকে অবাক চোখে তাকায়। অতঃপর বলে, কে আপনি? আবরাজের কথায় নিঝুম অবাক হয়ে যায়। সে বলে, আমাকে চিনতে পারছেন না? আমি নিঝুম। নিঝুম? কই, এ নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আচ্ছা, আমার নাম কি? আবরাজের কথা শুনে নিঝুম চরম বিস্মিত হয়। হতবাক স্বরে বলে, কি সব বলছেন আপনি? এমন সময় আবরাজের চিকিৎসায় দায়িত্বে থাকা ডাক্তার এসে বলেন, আপনি কি ওনার বাড়ির লোক? হুম। আপনাকে কিছু জরুরি কথা জানানোর আছে। আসলে এই দুর্ঘটনার ফলে উনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার একটা সার্জারি করতে হয়েছে আমাদের। সেই সার্জারির সারভাইভাল রেট অনেক কম ছিল, কিন্তু থ্যাঙ্কস গড যে উনি ভালো আছেন। তবে এই সার্জারির ফলে ওনার মেমোরি লস হয়ে গেছে। এখন তাই ওনার আর কারো কোনো স্মৃতি মনে নেই। নিঝুম হতবাক স্বরে বলে, কি, ওনার আগের কিছু মনে নেই? না, নেই। ওনার কি স্মৃতি ফিরবে না ডক্টর? হয়তো ফিরবে, তবে সময় লাগবে। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। ডাক্তার আরও বলেন, তবে এখন ওনার খেয়াল রাখা প্রয়োজন। আপনি যেহেতু ওনার পরিবারের লোক, তাই আপনাকে ওনার বেশি খেয়াল রাখতে হবে। এক মুহূর্তের জন্যও ওনাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। আর ওনার মাথায় যেন চাপ না পড়ে, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? হুম। গুড। এরই মধ্যে আবরাজ হঠাৎ করে বলে ওঠে, আমি এখানে কি করছি? আমি এখানে থাকবো না, আমি এখান থেকে যেতে দিন। নিঝুম আবরাজকে বলে ওঠে, আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আমি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাব। আবরাজ অবাক স্বরে বলে, আমার বাড়ি আছে? হ্যাঁ, আপনার খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আছে, গেলেই দেখতে পাবেন। আপনি কি আমার সাথে থাকেন? নিঝুম মাথা নাড়ায়। আবরাজ জিজ্ঞাসা করে, আপনি আমার কি হন? নিঝুমের মুখ হঠাৎ করে শুকিয়ে যায়। আবরাজ তো এই সম্পর্কটাকে স্বীকৃতি দেয়নি জ্ঞানবশত। তাহলে কি তার এটা বলা ঠিক হবে? আবরাজ উত্তরের আশায় নিঝুমের দিকে তাকিয়েছিল। নিঝুম মলিন হেসে বলে, আমি আপনার স্ত্রী। আমার স্ত্রী? আবরাজের কিছু মনে পড়ছিল না, তাই সে নিজের মাথায় হাত রাখে। ডাক্তার বলে ওঠে, আপনার নিজের মাথায় কোনো চাপ নেওয়ার দরকার নেই। আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। মিসেস খান, আপনি নিজের হাজবেন্ডকে সামলান। আচ্ছা।
বলেই নিঝুম আবরাজের দিকে তাকিয়ে বলে, মনোবল হারাবেন না, আমি আছি আপনার পাশে। আপনার পাশে থেকে আপনার স্মৃতিশক্তি ফেরাতে আমি আপনাকে সাহায্য করব। আবরাজ নিঝুমের দিকে অনেক আশা নিয়ে তাকায়, যেন নিঝুমই এখন তার একমাত্র ভরসা। সেই দিনটা আবরাজকে হাসপাতালেই কাটাতে হয়। ইতিমধ্যে ম্যাক্স এবং এলাও আবরাজের অসুস্থতার খবর পেয়ে নিজেদের কাজ মাঝপথে ফেলে ছুটে আসে আবরাজকে দেখার জন্য। সেদিন দুপুরেই তাদের দেখেই নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। এলা নিঝুমের দিকে এগিয়ে এসে বলল, আবরাজ কেমন আছে এখন? শুনলাম ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হলো এসব? নিঝুম সব ঘটনা খুলে বলে এবং শেষে বলে, উনি এখন নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছেন, কিছু মনে করতে পারছেন না। ম্যাক্স করুণ স্বরে বলে। তাহলে কি ও এখন আমাদেরকেও চিনতে পারবে না? নিঝুম না বদক মাথা নাড়ায়। ম্যাক্সের মন খারাপ হয়ে যায়। এলা ম্যাক্সকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, ওর যে বড় কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। আশা করছি শীঘ্রই ও সুস্থ হয়ে যাবে। ম্যাক্স ও এলা আবরাজের সাথে দেখা করতে আসে। ম্যাক্স এসেই আবরাজকে বলে। কেমন আছো তুমি? আবরাজ অবাক হয়ে বলে, কি আপনি? আমি ম্যাক্স আর ও হলো এলা, আমরা তোমার বন্ধু। আবরাজ নিজের মাথা চেপে ধরে বলে। আমার কিচ্ছু মনে পড়ছে না। নিঝুম বলে, ঠিক আছে, তুমি নিজের মাথায় জোর দিও না, ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। আবরাজ নিঝুমকে বলে, আমার না খুব ভয় লাগছে এমন অপরিচিত মানুষদের মধ্যে। আপনার কি কাউকে বিশ্বাস হচ্ছে না? আবরাজ নিঝুমের দিকে আবেগ ঘন চোখে তাকিয়ে বলে। আমার শুধু আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে, অন্য আর কাউকে নয়। আবরাজের কথায় নিঝুমের মনে অন্যরকম অনুভূতি খেলা করতে থাকে। সে কি বলছে কিছু বুঝতে পারছে না। এরই মধ্যে ডাক্তার এসে বলে, আপনারা কেবিনটা ফাঁকা করুন প্লিজ। এভাবে এত লোক থাকা ভালো না। উনি যে কন্ডিশনে আছেন তাতে করে এত লোক সমাগম ওনার মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারে। এলা বলে উঠে। ঠিক আছে, আমরা যাচ্ছি। বলেই এলা ও ম্যাক্স কেবিন থেকে বের হয়। নিঝুমও বের হতে যাবে এমন সময় হঠাৎ করে আবরাজ বলে ওঠে, আপনি প্লিজ যাবেন না নিঝুম, আপনি গেলে আমার একদম ভালো লাগবে না। আপনি আমার পাশে থাকুন প্লিজ। আবরাজের থেকে এমন কথা শুনে নিঝুম পুরোই অবাক হয়ে যায়। যেই আবরাজ অজ্ঞাত কখনোই তার সাথে ভালো ব্যবহার করেননি, আজ সে স্মৃতি হারানোর পর এতটাই বদলে গেল যে নিঝুমের সাথে এত ভালো ব্যবহার করছে, নিঝুমের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছে। নিঝুম বুঝতে পারে না তার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। তবুও আবরাজের অনুরোধ সে ফেলতে পারে না। আবরাজকে ভরসা দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় আপনার পাশেই আছি, আপনাকে ছেড়ে কোথাও যাব না। নিঝুমের কথায় আবরাজের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। আবরাজকে আজ তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে। নিঝুম এসেছে আবরাজের সাথে। আবরাজ গত 2 দিন হাসপাতালেই কাটিয়েছে। এই 2 দিন এক মুহূর্তের জন্যও সে নিঝুমকে চোখের আড়াল হতে দেয়নি। অনেক বেশি অবলম্বন হয়ে গেছে সে নিঝুমের উপর। এইদিকে নিঝুমও দায়িত্বের খাতিরে মুখ ফিরিয়ে থাকতে পারেনি আবরাজের কাছ থেকে। ছবি বেগম বারবার ফোন করে আবরাজের খোঁজ খবর নিচ্ছে। নিঝুমকে বলেছে আবরাজের খেয়াল রাখতে। যদিও বা নিঝুম নিজস্ব দায়িত্বতা থেকেই সব করছে। আবরাজকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসার পরই সে বিভিন্ন জিনিস দেখে অবাক হয়ে সেগুলো সম্পর্কে জানতে চাইছে। এই যেমন যখন নিঝুম আবরাজকে তার রুমে নিয়ে এলো, তখন আবরাজ প্রশ্ন করে বসলো, এটা কি সত্যি আমার রুম? জি। আপনিও কি এই রুমে থাকেন? নিঝুম বুঝতে পারে না তার কি উত্তর দেওয়া উচিত। তবুও সে মিথ্যা বলতে ইচ্ছুক নয় জন্য না বোধক মাথা নাড়িয়ে জানালো সে এখানে থাকে না। আবরাজ বলে ওঠে, আপনি না বললেন আপনি আমার স্ত্রী, তাহলে আপনি আমার সাথে আমার রুমে থাকেন না কেন? নিঝুম কি উত্তর দেবে ভেবে পায় না। আবরাজ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করেই আবরাজ বলে ওঠে, এখন থেকে আপনি আমার সাথে রুমে থাকবেন। একা থাকতে কিন্তু আমার ভীষণ একাকিত্ব বোধ হবে এবং ভয়ও লাগবে। নিঝুম ইতস্তত বোধ করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় সোফায়। কেন সোফায় থাকবেন কেন? আপনি তো আমার স্ত্রী,
তাই আমার সাথে আমার বিছানাতেই থাকবেন। নিঝুমের অস্বস্তি বাড়ে, সে বলে ওঠে। এটা হতে পারে না। কেন হতে পারে না? নিঝুম চুপ হয়ে যায়। আবরাজকে তো সে এখন কোনোভাবেই তাদের অতীতের ব্যাপারে বলতে পারবে না, এতে করে তো তার উপর খারাপ প্রভাব পড়তে পারে। এজন্য নিঝুম ভেবে বলল, আপনি তো এখন অসুস্থ, তাই আপনার বেশি আরামে থাকা দরকার। আমি আপনার সাথে বেড শেয়ার করলে তো আপনি আরামে থাকতে পারবেন না, তাই আপনি একাই থাকুন বিছানায়, সেটাই ভালো হবে। আমি না হয় সোফায় বা কাউচে থাকবো। আবরাজ আর আপত্তি করে না, সেও সায় দিয়ে বলে, ঠিক আছে, আপনার ইচ্ছে যদি এমনটাই হয় তবে তাই হোক। আমি না হয় একাই থাকবো বিছানায়। নিঝুম এবার একটু স্বস্তি পায়, অতঃপর বলে, আপনি একটু বিছানায় শুয়ে বিশ্রাম করুন, আর আমি আপনার জন্য আপনার পছন্দের খাবার বানিয়ে আনছি। বলুন কি খেতে চান আপনি? আবরাজ বলে, আমার তো মনে পড়ছে না আমার প্রিয় খাবার কি, তবে আপনি যদি আমায় একটা খাবারের লিস্ট দেন সেখান থেকে আমি বেছে নিতে পারবো। আবরাজের কথা শুনে নিঝুম দ্রুতই একটা কাগজে করে নানান রকম খাবারের নাম লেখে। খাবারগুলো যদিও সব বাঙালি। আবরাজকে সেগুলো দেখাতেই আবরাজ বলে, এইসব কি খাবার? আমার তো কিছু মনে পড়ছে না। নিঝুম বলে, আচ্ছা, আপনার জন্য আমি শিং মাছের তরকারি করলে খাবেন? আপনার জন্য এই মুহূর্তে এটা ভালো হবে। আচ্ছা, করুন। আবরাজের থেকে সবুজ সংকেত পেয়ে নিঝুম খুশি হয়ে রান্নাঘরে চলে যায়। গিয়েই রান্না করা শুরু করে দেয়। নিঝুমের রান্না শেষ হতেই সে বাইরে আসে। আবরাজ তখন ঘুমিয়ে গিয়েছিল, তাই নিঝুম আর আবরাজকে বিরক্ত করে না। সে অপেক্ষা করতে থাকে কখন আবরাজের ঘুম ভাঙে। সে অপেক্ষা করতে করতে সেও সোফায় ঘুমিয়ে পড়ে এবং একটু পরে ঘুমে নিমগ্ন হয়। এর প্রায় ঘন্টাখানেক পর আবরাজের ঘুম ভাঙে। তখন প্রায় রাত হয়ে এসেছে। আবরাজ ঘুম থেকে উঠে নিঝুমের নাম ধরে ডাকতে থাকে। নিঝুমের ঘুম বড্ড কাঁচা, তাই আবরাজের করা ডাক দিতেই তার ঘুম ভেঙে যায়। নিঝুম আর মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে আবরাজকে বলে, কিছু বলবেন? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। নিঝুম বলে, ও, আমি তো আপনার জন্য রান্না করেছি, একটু অপেক্ষা করুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। বলেই নিঝুম রান্নাঘরে চলে যায়। গিয়ে আবরাজের জন্য ভাত ও শিং মাছের তরকারি নিয়ে আসে। এসেই আবরাজকে বলে, এই নিন, খেয়ে নিন। আবরাজ অবাক চোখে খাবারের দিকে তাকিয়ে থাকে। নিঝুম সেটা খেয়াল করে বলে, কোনো সমস্যা? আবরাজ বলে, আমি তো বুঝতে পারছি না এই খাবারটা কিভাবে খেতে হয়। নিঝুম হালকা হেসে বলে, আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আবরাজ নিঝুমের বাধ্যগত হয়ে চুপচাপ বসে পড়ে। নিঝুম ভাত মেখে নিজের হাতে আবরাজকে খাইয়ে দিতে থাকে। নিঝুমের দিকে আবরাজ বিমুগ্ধ হয়ে তাকিয়েছিল। নিঝুম অবশ্য আবরাজকে খাওয়াতে ব্যস্ত ছিল। খাবার শেষ হবার পর নিঝুম অনেক যত্ন করে আবরাজকে পানীয় খাইয়ে দেয়। খাওয়া শেষ করে আবরাজ নিঝুমকে বলে, ধন্যবাদ। নিঝুম বলে, ধন্যবাদ জানানোর কিছু নেই, আপনার যে কোনো প্রয়োজন হলে আমায় বলবেন। আবরাজ মৃদু হাসে। প্রকৃতির বুকে এক নতুন দিনের আগমন ঘটল। নিঝুম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে লেগে পড়েছে। ব্রেকফাস্টে আজ সে স্যান্ডউইচ বানিয়েছে। স্যান্ডউইচ বানিয়ে এনে আবরাজের সামনে রাখে নিঝুম। আবরাজ স্যান্ডউইচটা খেয়ে নিতেই নিঝুম বলে, প্রস্তুত হন, এবার আপনাকে ঔষধ খেতে হবে। আবরাজ চোখ মুখ বিকৃতি করে বলে, ওষুধ? না, ওষুধ শুধু আমি খাবো না, আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, ওষুধটা অনেক তেতো। নিঝুম হেসে বলে, এসব বললে তো হবে না, ঔষধ না খেলে তো আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন না, তাই ঔষধ তো খেতেই হবে। না খেলে হয় না? না, ঔষধ আপনাকে খেতেই হবে। আচ্ছা বেশ। এরপর নিঝুম আবরাজকে ঔষধ দিতেই আবরাজ সেই ওষুধটা খেয়ে নেয়। এরই মধ্যে হঠাৎ করে তাদের অ্যাপার্টমেন্টের কলিং বেল বাজতেই নিঝুম গিয়ে দরজা খুলে দেয়। ম্যাক্স এসেছে। ম্যাক্স ভেতরে ঢুকে নিঝুমকে জিজ্ঞাসা করে, আবরাজ এখন কেমন আছে? জি, মোটামুটি ভালোই আছেন। নিশ্চয়ই ওর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। না না, তেমন কিছু না। আমি কি ওর সাথে দেখা করতে পারবো এখন? উনি ভেতরেই আছেন। ম্যাক্স বলে। আচ্ছা, দেখা করে আসছি, যদিও আমায় ও চিনবে না।
বলেই যেতে উদ্যক্ত হয়, তারপর আবার যেন কি মনে করে পিছিয়ে এসে বলে, ও হ্যাঁ, একটা কথা বলতে তো মনেই ছিল না। আমি আবরাজের মামাকে ওর এই দুর্ঘটনার ব্যাপারে জানিয়েছি। উনি আজকে রাতেই নিউ ইয়র্ক থেকে লন্ডনে ফ্লাইটে রওনা দেবেন এবং কাল সকালেই পৌঁছে যাবেন এখানে। আপনাকে এটা জানানোর ছিল। নিঝুম বলে, ও আচ্ছা, আমি তাহলে কাল ওনার জন্য খাবার বানিয়ে রাখবো। আচ্ছা, আমি তাহলে আবরাজকে দেখে আসি। বলেই ম্যাক্স ভেতরে যায়। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে, আনমনে হেসে বলে, একসময় যেই মানুষটা আমায় এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতো না, আজ সেই আমাকে এক মুহূর্ত চোখের আড়াল করছে না, আমার সব কথা মেনে নিচ্ছে। আমিও এক সময় যার সাথে কথায় কথায় ঝগড়া করতাম, আজ তার সব আবদার মেনে নিচ্ছি। ভাবতে ভাবতে কিছু একটা মনে করে নিঝুম বলে, না, এসব ভাবার ঠিক হবে না। ওনার স্মৃতি নেই তাই উনি এমন ব্যবহার করছেন, কিন্তু আবার আগের সব স্মৃতি ফিরলে নিশ্চয়ই উনি আবার আগের মতো হয়ে যাবেন। তাই আমার কোনো মূল্যেই ওনার উপর দুর্বল হয়ে পড়লে চলবে না। আবরাজ নিজের ঘরে বসেছিল। এমন সময় ম্যাক্স তার ঘরে প্রবেশ করে দরজাটা ভালো করে লাগিয়ে দেয়। আবরাজ চোখ তুলে ম্যাক্সের দিকে তাকিয়ে বলে, কে আপনি? ম্যাক্স হেসে বলে, আমার সামনে এসব নাটক করতে হবে না তোমায়। তো বলো, স্মৃতি হারানোর অভিনয় করে কেমন লাগছে? আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মোটামুটি। বুঝলাম না, তোমার আর এলার মাথা থেকে এটা কেমন বুদ্ধি বের হলো? এই অভিনয় করতে করতে আমি ক্লান্ত। তুমি তো নিঝুমের আসল রূপটা দেখতে চেয়েছিলে, জানতে চেয়েছিলে যে নিঝুম কি আসলেই ভালো মেয়ে নাকি লোভী। সেটা জানার জন্যই তো আমরা তোমাকে এই বুদ্ধি দিলাম। ম্যাক্সের কথাটা শুনেই আবরাজের মনে পড়ে সেদিনকার ঘটনাটা। সেদিন তার অ্যাক্সিডেন্ট হলেও সে বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, মাথায় সামান্য আঘাত লেগেছিল। আবরাজ সেই অবস্থায় স্থায়ী একটা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছিল। অতঃপর সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে এলা ও ম্যাক্সের সাথে যোগাযোগ করে। সেই সময় এলা আবরাজকে অনেক বকাবকি করে বলে, শুধু শুধু তুমি নিঝুমের সাথে ঝগড়া করে নিজের এত বড় একটা বিপদ ডেকে আনতে যাচ্ছিলে। এত সামান্য বিষয় নিয়ে কেউ ঝগড়া করে? এত ইগো কেন তোমার? আবরাজ বলে, তুমি নারীবাদী সেটা ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি শুধু আমার দোষটাই দেখবে। নিঝুম মেয়েটাও কিন্তু কম নয়। তাদের তর্ক লেগেই যাচ্ছিল। এমন সময় ম্যাক্স বলে ওঠে, আমার মনে হয় এভাবে ঝগড়া করে কোনো লাভ নেই। আমরা একটা সুন্দর সমাধান আনতে পারি। এলা ও আবরাজ দুজনেই জানতে চায়। কি সমাধান? ম্যাক্স বলে ওঠে, তোমার তো একটাই সন্দেহ, তাই না, যে নিঝুম একটা লোভী মেয়ে যে তোমার সাথে প্রতারণা করে বিয়ে করেছে? তো তুমি যদি নিশ্চিতভাবে জানতে পারো যে নিঝুমের আসল চরিত্রটা কেমন, তাহলে তো এই নিয়ে ঝামেলা কাটবে। আবরাজ সম্মতি জানিয়ে বলে। কিন্তু কিভাবে জানবো? ম্যাক্স বলে, আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। আসলে এই রকম একটা মুভি দেখেছিলাম, তাই মাথায় বুদ্ধিটা এলো। কি বুদ্ধি? তুমি একটা কাজ করতে পারো, নিজের স্মৃতি হারানোর নাটক করে তারপর নিঝুমকে পরীক্ষা করে দেখতে পারো সে আসলে লোভী নাকি ভালো মনের মেয়ে। যদি নিঝুম সত্যিই লোভী হয়, তাহলে নিশ্চয়ই এই সময়ের সদ্ব্যবহার করবে। এলা বলে ওঠে, এটা কি কাজে দেবে? সিনেমার বাস্তব জীবন তো এক নয়। ম্যাক্স বলে, কাজ করলেও করতে পারে। আর এতে করে আর যাই হোক না কেন, এদের নিত্য নতুন এই ঝগড়া তো থামবে। আবরাজ সে সময় বলেছিল, এসব কি বলছো ম্যাক্স? আমি কেন আবার অভিনয় করতে যাব? একটু ভেবে দেখো, পরামর্শটা কিন্তু খারাপ নয়। আর হ্যাঁ, এই অভিনয়ের সময় কিন্তু তুমি নিঝুমের সাথে ভালো ব্যবহার করবে। বলে উঠে এলা। আবরাজ বলে ওঠে, অসম্ভব, ওই মেয়ের সাথে আমি ভালো ব্যবহার করতে পারবো না। ম্যাক্স সে সময় বলেছিল, সেটা না হয় সময়ের উপর ছেড়ে দাও। যদি নিঝুম তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার অসুস্থতার সুযোগ না নিয়ে তোমাকে সহানুভূতি দেখায়, তাহলে ওর সাথে ভালো ব্যবহার করো। আর যদি ও সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে তুমি সেই অনুযায়ী ব্যবস্থা নিও। তখন আমি এবং এলা তোমার পাশে থাকবো। এলা যে এখন নিঝুমকে সাপোর্ট করছে, পরে যদি প্রমাণিত হয় যে নিঝুম আসলে একজন প্রতারক, তখনও তোরই পাশে থাকবে। এলা বলে। একদম। এভাবে কিছু সময় ধরে তারা আবরাজকে বোঝানোর পর আবরাজ রাজি হয়েছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী তারা তাদের এক ডাক্তার বন্ধুর সাথে যোগাযোগ করে। তাকে অনেক মানিয়ে এই নাটক সাজায়। অতীতের এই স্মৃতি থেকে বেরিয়ে আসে আবরাজ।
ম্যাক্স আবরাজকে জিজ্ঞাসা করে। নিঝুমের ব্যবহার কেমন লাগছে তোমার? এখন অবধি তো সব ঠিকঠাকই লাগছে, তবে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সেটাই, তুমি আরো কিছুদিন এই অভিনয় চালিয়ে যাও আর নিঝুমের আরো বেশি করে পরীক্ষা নাও, তাহলেই ওর প্রকৃত রূপটাকে চিনতে পারবে। হুম, তবে আমার কেন যেন মনে হচ্ছে ও আমার প্রতি এখন যা যত্ন করছে সবটাই মন থেকে সহানুভূতির কারণে। এটাকে আমার লোক দেখানো অভিনয় লাগছে না। ম্যাক্স বলে। আমার আর এলারও তো এটাই মত। আমাদেরও মনে হয় নিঝুম একটা ভালো মেয়ে। এখন আশা করি তুমিও সেটা বুঝতে পারবে। আবরাজ বলে। বুঝতে পারলেও বাকি ওই মেয়েটা প্রতারক নয়, এটা বুঝতে পারলে ওর প্রতি আমার নেগেটিভ ভাবনাটা শুধু দূর হবে। কিন্তু তোমরা যদি ভেবে থাকো এর জন্য আমি ওর সাথে এই সম্পর্কটাকে মেনে নেব, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো। ওই মেয়েটাকে আমি কখনোই স্ত্রী হিসেবে মানতে পারবো না, কারণ এই বিয়েটা আমি মন থেকে করিনি। ম্যাক্স একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। বাদ দাও সেসব কথা। কাল তোমার মামা আসছেন। মামা হঠাৎ? আসলে উনি কোনোভাবে তোমার অসুস্থতার খবর জেনে গেছেন। মনে হয় তোমার বাবা জানিয়েছেন, তাই উনি আমার সাথে যোগাযোগ করিয়েছিলেন। এই বিষয়ে জানতে চাইলে আমি বলতে বাধ্য হই যে তুমি সত্যি সত্যিই স্মৃতি হারিয়েছো। আর এটা শুনেই তিনি নিউ ইয়র্ক থেকে লন্ডনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। মামাকে সব সত্যটা জানানো দরকার, নাহলে উনি চিন্তিত হয়ে যাবেন। কিন্তু উনি সবটা জানলে কি মনে করবেন? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, আমি দেখছি কিভাবে সবটা ম্যানেজ করা যায়। এরই মধ্যে দরজায় কেউ নক করে। আবরাজ ম্যাক্সকে বলে। নিঝুম এসছে বোধহয়। দাঁড়াও, আমি দেখছি। বলেই ম্যাক্স এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। নিঝুম হন্তদন্ত হয়ে ভেতরে এসে বলে। উনি ঠিক আছেন তো? আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়নি তো? নিঝুমের চোখে মুখে চিন্তা স্পষ্ট। ম্যাক্স বলে ওঠে। রিল্যাক্স, সব ঠিক আছে। নিঝুম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে। উনি আবরাজ তখন শুয়েছিল। ম্যাক্স বলে। আমি ওকে ভুলভাল বুঝিয়ে শান্ত করে ঘুমাতে পাঠিয়ে দিয়েছি। চিন্তা করার কিছু নেই। নিঝুম বলে। আসলে এই অ্যাক্সিডেন্টের পর উনি যেমন হয়ে গেছেন তাতে করে আমি অনেক চিন্তিত। আমি বুঝতে পারছি তোমার চিন্তাটা। মুখে যাই বলো, তোমার মতো সাধারণ বাঙালি মেয়েরা যে বিয়েকে হালকাভাবে নাও না এবং স্বামীর জন্য ভীষণভাবে চিন্তিত, এটা আমি বুঝি। নিঝুম হেসে বলে। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের জন্য চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। তাছাড়া আমি যা করছি সবটাই মানবিকতার খাতিরে। সত্যিই তাই? তাহলে আজ যদি আবরাজের বদলে আমার এই অবস্থা হতো, তাহলে কি তুমি আমার জন্য এই একই রকম কনসার্ন দেখাতে? বা এলার যদি এমন হতো, তাও কি ওর এতটা খেয়াল রাখতে যতটা আবরাজের রাখছো? নিঝুম বলার মতো কিছু খুঁজে পায় না। ম্যাক্স বলে। সত্যটা তুমিও খুব ভালো করে জানো। তুমি আবরাজের এতটা কেয়ার করছো, এর একমাত্র কারণ ও তোমার স্বামী। ওর প্রতি তোমার একটা দায়বদ্ধতা আছে। নিঝুম আর অস্বীকার করতে কিছু বলতে পারে না, তাই সে বলে। ঠিক বলেছেন আপনি। উনি আমার দায়িত্ব, আর আমি এটাকে দায়িত্বশীলতার খাতিরেই দেখছি। আমি জানি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ওনার কাছ থেকে আমি কোনো আশাও রাখি না। এখন স্মৃতি হারানোর জন্য উনি আমার সাথে যে ভালো ব্যবহারগুলো করছেন, এই জন্য আমি তাতে গা ভাসাতে চাই না। কারণ আমি জানি ওনার স্মৃতি ফেরত এলে উনি আবার আগের মতো হয়ে যাবেন, এই সম্পর্কের ইতি টানবেন। আবেগ ঘন স্তরে বলে নিঝুম। ম্যাক্স বলে। কি হয় না হয় তা নিশ্চিতভাবে বলা যায় না। জীবন পাল্টাতে সময় নেয় না। এদিকে শুয়ে থাকা আবরাজ এসব কথা শুনে বলে। সত্যি কি সবটা পাল্টাবে? আবরাজ সকাল সকাল ঘুম থেকে উঠে ডাইনিং হলে চলে আসে। ডাইনিং হলে এসে সে দেখে নিঝুম সকালের ব্রেকফাস্ট পরিবেশন করছে। আবরাজকে দেখেই নিঝুম মৃদু হেসে বলে। আপনি চলে এসেছেন, বসুন বসুন, আমি আপনাকে খাবার বেড়ে দিচ্ছি। আবরাজ সামান্য হেসে খাবার খেতে বসে পড়ে। আবরাজ যখন খাবার খেতে বসে ঠিক তখনই হঠাৎ করে তাদের অ্যাপার্টমেন্টের কলিং বেল বেজে ওঠে। আবরাজ বলে ওঠে। এই সকাল সকাল আবার কে এলো? আপনার মামা বোধহয় এসেছে, দাঁড়ান আমি দেখছি। নিঝুম বলে। বলেই নিঝুম গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই একজন মধ্যবয়স্ক লোক দেখতে পান, যার পরনে ছিল স্যুট কোট। তিনি উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন। তুমি কি নিঝুম, মানে আবরাজের স্ত্রী? জি, আর আপনি? আমি হলাম মিজানুর রহমান, আমি আবরাজের মামা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি ভেতরে আসুন।
মিজানুর রহমান ভেতরে ঢুকতে ঢুকতে বলেন। আবরাজের ব্যাপারে যা শুনলাম তা কি সত্যি? ও কি স্মৃতি হারিয়ে ফেলেছে? নিঝুম উদাস স্বরে বলে। জি আঙ্কেল। মিজানুর রহমান ডাইনিং টেবিলে বসে থাকা আবরাজের দিকে তাকায়। আবরাজের দিকে তাকিয়ে করুণ স্বরে বলে। তুই কি আমাকেও চিনতে পারছিস না আবরাজ? আবরাজ বলে ওঠে। না, কে আপনি? মিজানুর রহমান একটা দীর্ঘশ্বাস ফেলেন, চোখে আগত জলটুকু মুছে ফেলে বলেন। তোকে আমি আর তোর মামি কত আদরে বড় করেছি, আর আজকে না এই দিন দেখতে হলো? এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটে গেল? বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আসলে মানুষটা একটু বেশি আবেগী। স্ত্রীকে হারানোর পর এখন আরো বেশি একাকিত্ব বোধ করেন। সেজন্য অল্পতেই তার চোখে জল চলে আসে। নিঝুম মিজানুর রহমানকে এভাবে কাঁদতে দেখে বলেন। আপনি এভাবে কাঁদবেন না আঙ্কেল, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। তাই করতে হবে। আচ্ছা, আপনি তো কেবল এলেন, এখন একটু ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাকে ব্রেকফাস্ট করতে দিচ্ছি। স্মিত হেসে বলে নিঝুম। মিজানুর রহমান নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলেন। তোমার এত সুন্দর ব্যবহার দেখে ভীষণ ভালো লাগলো মা। আবরাজ সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতন বউ পেয়েছে। আমি তো চিন্তায় ছিলাম যে ও কেমন মেয়ে পাবে জীবনে। আসলে ওর মামির মৃত্যুর পর আমি এইসব দুনিয়াবী বিষয়ে একদম উদাসীন হয়ে পড়েছি, আর তাই এজন্য ওর জীবনের দায়িত্ব ওর উপরেই ছেড়ে দেই। যাক, এটা দেখে ভালো লাগলো যে ও অন্তত একজন ভালো মেয়েকে স্ত্রী হিসেবে বাছাই করেছে। নিঝুম জোরপূর্বক হাসে। তার এই হাসির নিচে লুকিয়ে ছিল বুক ফাটা যন্ত্রণা। খাবারের পাট চুকিয়ে মিজানুর রহমান সোফায় বসে পড়েন। নিঝুমের রান্নার প্রশংসা করে তিনি বলেন। তোমার হাতের খাবার খেয়ে আমার মন একদম জুড়িয়ে গেল। বিশ্বাস করবে কিনা জানি না, তবে তুমি একদম আবরাজের মামির মতো নিয়ে রান্না করো। তোমার সাথে ওর স্বভাবেরও অনেক মিল আছে। আমার হলো জহুরির চোখ, বুঝলে? আমি সোনা চিনতে কখনো ভুল করি না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আবরাজের জন্য একদম খাঁটি সোনা। নিঝুম লাজুক হাসে, তবে তার মনে চলছিল গভীর দ্বন্দ্ব। আবজারও সেখানে উপস্থিত ছিল। তারও এইসব কথা শুনে অদ্ভুত লাগছিল, কিন্তু যেহেতু সে স্মৃতি হারানোর অভিনয় করে চলছিল, তাই কিছু বলতেও পারছিল না, আবার সইতেও পারছিল না। এরই মধ্যে হঠাৎ করে মিজানুর রহমান বলে ওঠেন। আমি আবরাজের অবস্থা নিয়ে যথেষ্ট স্বস্তিক। আমি জানি এখনকার চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো, তবে আমি চাই আবরাজ আরও দ্রুত সুস্থ হয়ে উঠুক। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আবরাজকে নিয়ে নিউ ইয়র্কে যাব। ওখানে আমার একজন চেনা ডাক্তার আছে, উনি অনেক ভালো একজন চিকিৎসক। আমি ইতিমধ্যেই ওনার সাথে কথা বলে রেখেছি। উনি আবরাজের চিকিৎসা করা নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন এই জন্য আমি চাচ্ছি আবরাজকে নিয়ে নিউ ইয়র্কে যেতে। তা তোমার কোনো আপত্তি নেই তো নিঝুম? নিঝুম বলে ওঠে। না আঙ্কেল, ছি, কি বলছেন আপনি? আমার আপত্তি থাকতে যাবে কেন? আপনি ওনার অভিভাবক, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চয়ই ওনার ভালোর জন্যই। মিজানুর রহমান স্মিত হেসে বলেন। তা তোমার কোনো আপত্তি নেই তো নিঝুম? আমি যতই ওর অভিভাবক হই, তুমি ওর স্ত্রী। এতগুলো দিন ধরে তুমি একা হাতে ওকে সামলাচ্ছ, তাই তোমার অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। তার থেকে বড় কথা, তোমাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। যতদূর শুনেছি আবরাজ তোমাকে ছাড়া কারোর সাথে সেরকম মিশতে চায় না স্মৃতি হারানোর পর, তাই ওকে সামলানোর জন্য তোমাকে যেতে হবে। নিঝুম বলে। আমার তো পাসপোর্ট ভিসা কিছু করা নেই, আমি কিভাবে যাব? এই নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আমি সব কিছু ব্যবস্থা করে ফেলবো। আগামী সপ্তাহের মধ্যেই সব হয়ে যাবে। চিকিৎসার ভিসা আবেদন করলে জরুরি ভিত্তিতে এসব করে নেওয়া যাবে। তাছাড়া আমার এক বন্ধু ভিসা অফিসে কাজ করে, তাই এসব কোনো ব্যাপার না। তুমি চাপ নিও না, তুমি সব গুজগাছ করে নাও। আচ্ছা। এদিকে আবরাজ পড়ে যায় মহা ঝামেলায়। এখন যদি সে আবারও অন্য কোনো ডাক্তারকে দেখায়, তাহলে তো তার সব সত্যটা ধরা পড়ে যাবে। ডাক্তার তো আবরাজকে চেক করলেই বুঝতে পারবে সে যে আসলেই স্মৃতি হারানো নিয়ে শুধু শুধু নাটক করছে। এমনটা ভেবেই আবরাজ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না এখন কিভাবে এই অদ্ভুত পরিস্থিতি সামলাবে। আবরাজ যখন এমন চিন্তায় ব্যস্ত ছিল, এমন সময় হঠাৎ করে তার পিঠে কেউ হাত রাখে।
আবরাজ তার পাশে তাকিয়ে দেখতে পায় তার মামা মিজানুর রহমানকে। মিজানুর রহমান তাকে আশ্বাস দিয়ে বলেন, তুমি কোনো চিন্তা করো না, খুব শীঘ্রই তুমি আবারও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। আবরাজ জোরপূর্বক হাসে। 1 সপ্তাহ পর দেখতে দেখতে চোখের পলকে 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ মিজানুর রহমান আবরাজ ও নিঝুমের সাথেই ছিলেন। এরই মধ্যে নিঝুমের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। মিজানুর রহমানের সব সময়ই একটা মেয়ে সন্তানের আশা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে তার স্ত্রী কখনো সন্তানই জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। এরপর আবরাজ তাদের জীবনে আসায় তাদের মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ হয় আবরাজকে দিয়ে। যদিও বা আবরাজ তার বোনের ছেলে, তবে মিজানুর রহমান আবরাজকে একদম নিজের ছেলের মতোই মানুষ করেছেন। তবে তার মনে মেয়ে নিয়ে একটা আক্ষেপ সব সময় থেকে গিয়েছিল। তবে এখন নিঝুমকে যেন তিনি নিজের মেয়ে হিসেবেই পেয়েছেন। মিজানুর রহমান নিঝুমকে বলতে থাকেন, তোমাকে আমার অনেক ভালো লেগেছে নিঝুম। আমি বুঝতে পেরেছি আবরাজের জন্য তুমি একজন যোগ্য স্ত্রী। তুমি আবরাজকে নিয়ে আর কোনো চিন্তা করো না। আমার বিশ্বাস নিউ ইয়র্কে চিকিৎসা নেওয়ার পর ও একদম সুস্থ হয়ে যাবে। নিঝুম মাথা নাড়ায়। এদিকে তাদের নিউ ইয়র্ক যাওয়ার কথা শুনে এলা ও ম্যাক্স দেখা করতে এসেছে। আবরাজ অসহায় চোখে তাদের দিকে তাকিয়ে, কিন্তু এলা ও ম্যাক্সও তো এখন কিছু করার নেই। অবশেষে সবাইকে বিদায় জানিয়ে তারা বিমানে করে রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে। এখন দেখা যাক সেখানে গিয়ে আবরাজ কিভাবে সব বিষয় সামলায়। আবরাজ ও নিঝুম পা রাখলো নিউ ইয়র্কে। মিজানুর রহমান তাদের দুজনকে নিয়ে নিউ ইয়র্কে তার বাসায় এলো। নিউ ইয়র্কের ম্যানহাটনে খুব সুন্দর একটি বাসায় থাকেন তিনি। নিঝুম তো এখানে এসে বেশ খুশি হলো। মিজানুর রহমান নিঝুমকে উদ্দেশ্য করে বলেন, এটাকে তুমি নিজের বাড়ি মনে করো মা, কোনো রকম কোনো হেজিটেশন রেখো না। যখন যা প্রয়োজন হবে জানাবে। তোমার আর আবরাজের জন্য আমি এই রুমটা গুছিয়ে রেখেছি, তোমরা এখানে অবস্থান করো। নিঝুম অবাক হয়ে বলে, আমি আর উনি একই রুমে? হ্যাঁ, কেন? তোমরা তো স্বামী স্ত্রী হও, তোমাদের তো এক রুমে থাকার কথা। তোমরা কি এক রুমে থাকো না? নিঝুম বুঝতে পারে মিজানুর রহমান তো আর তাদের সম্পর্কে তেমন কিছু জানে না, তাই সে ব্যাপারটা ম্যানেজ করার জন্য বলে, না আঙ্কেল, আমরা তো এক রুমেই থাকি, কিন্তু উনি তো এখন অসুস্থ, আর তাই। অসুস্থতার জন্যই তো ওকে তোমার আরো বেশি দরকার। আমি তো দেখেছি তুমি ওর কতটা খেয়াল রাখো। তোমার থেকে বেশি খেয়াল আর ওর কেউ রাখতে পারবে? তাই আমার মতে তোমাদের এক রুমে থাকা উচিত। নিঝুম আর কিছু বলার মতো খুঁজে পেল না। এদিকে আবরাজ না পারছে সইতে আর না পারছে কিছু বলতে। এমনিতেই সে এটা নিয়ে চিন্তায় আছে যে আজ ডাক্তার তাকে দেখার পর যদি সব বুঝতে পারে যায় তাহলে কি হবে, তার উপর আবার এখন নিঝুমের সাথে তাকে এক রুমে শেয়ার করতে হবে। মিজানুর রহমান তাদের রুম দেখিয়ে দিয়ে বলেন, তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। অগত্যা নিঝুম আর আবরাজ তাদের জন্য বরাদ্দ রুমেই প্রবেশ করে। রুমে এসেই নিঝুম আবরাজকে বলে, আপনি যান, ফ্রেশ হয়ে নিন, আমি এখানেই আছি। আবরাজ মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আবরাজ ওয়াশরুমে যাওয়ার পরে নিঝুম একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, হায় আল্লাহ, এসব কি হচ্ছে? আমি যত ওনার থেকে দূরে থাকতে চাচ্ছি, পরিস্থিতি ততটাই আমাকে ওনার কাছাকাছি নিয়ে যাচ্ছে। কিন্তু এটা যে ঠিক হচ্ছে না। যদি এভাবে চলতে থাকে আর আমি ওনার মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাই, তাহলে যে এর পরিণাম ভালো হবে না। হায় আল্লাহ, তুমি আমার মনটাকে একটু শক্ত করে দাও, যেন এমন অনুভূতিতে আমি সহজে গা না ভাসাই। একটু পরে আবরাজ বেরিয়ে আসলে নিঝুম বলে, আপনি একটু বিশ্রাম নিন, একটু পর আমরা খেতে যাব।